আরও এক মাস বাড়িয়ে ৩রা অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা। ক্লাস শুরু নিয়ে অনিশ্চয়তায় বাড়িতে বসেই বার্ষিক পরীক্ষার প্রস্তুতির তাগিদ প্রধানমন্ত্রীর, অটো প্রমোশনের ইঙ্গিত। বইটই তো সাথে আছে, যারা একটু ঘরে বসে যেন কিছু পড়াশোনা করুক। পরীক্ষা তো আর হবে না, এটা আরও কি করা যেতে পারে বা প্রমোশনটা দিয়ে পড়াগুলির জন্য চলতে থাকে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি তোহা খান তামিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শিকারীর মতো সিনহার অপেক্ষায় ছিলেন লিয়াকত। এপিবিএন সদস্যের জবানবন্দি, বাকি দুজনও আদালতে। প্রদীপ সহ ৩ আসামির দ্বিতীয় দফার রিমান্ড শেষ। রিজেন্টের শাহেদের বিরুদ্ধে অর্ধশতাধিক মামলার মধ্যে বিচার শুরু হলো একটির। উত্তরায় দায়ের করা অস্ত্র মামলায় অভিযোগ গঠন, 10 সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণ। নারায়ণগঞ্জে কথিত মৃত কিশোরী ফেরার পর ৩ আসামির পরিবারকে ঘুষের টাকা ফেরত দিতে মরিয়া তদন্তকারী পুলিশ। মামলার সব নথি তলব হাইকোর্টের। অর্থনৈতিক অঞ্চলের নামে তুরাগের উদ্ধার হওয়া জমি দখল, ছাড়পত্র নেই বলছে বিআইডব্লিউটিএ। অনুমতি নিয়েই চলছে কাজ, দাবি ঠিকাদারের। করোনা পরিস্থিতিতে আরও এক মাস বাড়িয়ে ৩রা অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এই মুহূর্তে সচিবালয়ে আছেন রিপোর্টার প্রসূন আশিস। বিস্তারিত জানতে আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। প্রসূন, তামিম, আপনি জানেন যে গত ৮ই মার্চ কিন্তু এই বাংলাদেশে করোনা শনাক্ত করা হয়। অর্থাৎ বিশ্বব্যাপী করোনা ভাইরাসের যে প্রাদুর্ভাবটি সেটি বাংলাদেশে শুরু হয়েছে আনুষ্ঠানিক, যেটি জানতে পারা যায় হচ্ছে ৮ই মার্চ। এরপর থেকে কিন্তু ১৭ই মার্চ থেকে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয় এবং এরপরে দফায় দফায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়, যেহেতু করোনা ভাইরাসের এই প্রাদুর্ভাবটি বেড়েই চলছিল। সবশেষ আজকে যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে সেটি হচ্ছে আগামী ৩ অক্টোবর পর্যন্ত সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এর আগে এটি ছিল ৩১ আগস্ট পর্যন্ত। মূলত আমরা যেটা জানতে পেরেছি, আজ সকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হাসান এবং শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা বিভাগের যিনি সচিব রয়েছেন, মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন, আজকে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং মন্ত্রিপরিষদ বিভাগের সাথে আলোচনার পরপরই কিন্তু এই সিদ্ধান্ত জানিয়ে দেন যে ৩ অক্টোবর পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এখন আলোচনার যে বিষয়টি সেটি হচ্ছে, ইতিমধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে কেন্দ্রীয়ভাবে যেটি হতো। সেই প্রাথমিক পর্যায়ের স্কুলগুলো কিভাবে খুলবে এবং তাদের ক্লাসে ক্লাসে স্ব স্কুলে কিভাবে পরীক্ষা নেওয়া হবে সেই বিষয়টি নিয়ে কিন্তু এখন চিন্তা চলছে। আর উচ্চ মাধ্যমিক বিভাগের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিভাগের যেটি বিষয়, ইতিমধ্যে সারা দেশের শিক্ষাবিদ যারা আছেন তাদের কিছু পরামর্শ নিয়ে একটি সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। তারই ভিত্তিতে শীঘ্রই হয়তো একটি সিদ্ধান্ত আসবে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এবং সেই সিদ্ধান্ত আসলেই জানা যাবে যে জেএসসি পরীক্ষাটি এবং এইচএসসি পরীক্ষা সহ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শ্রেণীর যে ক্লাসগুলো, সেই ক্লাসগুলো এবং তাদের যে পরীক্ষাগুলো সেগুলো কিভাবে আসলে সম্পূর্ণ করা হবে সেই বিষয়টি চিন্তা চলছে। আমরা যেটি জানতে পেরেছি, আজকের এই সিদ্ধান্তের পরে আজকে বিকেল নাগাদেই এই বিষয়ে একটি আনুষ্ঠানিক একটি ব্রিফিং হতে পারে বা এই ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় অথবা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদেরকে জানাতে পারেন, এরকম একটি আভাস আমরা পেয়েছি। মূলত এর আগেও কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে গতকালকে আমাদেরকে জানিয়েছিলেন যে শিক্ষা প্রতিষ্ঠান সহ এই যে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সার্বিক বিষয়ে যে বিধিনিষেধ আরোপ, সেটির মেয়াদ আরও অন্তত ১ মাস বাড়ানো হবে। তো এরই প্রেক্ষিতে মূলত আজকে এই সিদ্ধান্তটি হলো এবং ইতিমধ্যে প্রধানমন্ত্রীও এই শিক্ষা সংক্রান্ত ব্যাপারে কথা বলেছে। মূলত এই হলো আজকের এই শিক্ষা মন্ত্রণালয়ের ছুটির ব্যাপারে সবশেষ তথ্য ছিল সচিবালয় থেকে। তামিম, আরও এক মাস বাড়িয়ে ৩রা অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। আর সেই খবর জানাতে সচিবালয় থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী প্রসূন আশিস। এদিকে ক্লাস শুরু নিয়ে অনিশ্চয়তায় বাড়িতে বসেই পড়াশোনা চালিয়ে যাওয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে নোয়াখালীর এক শিক্ষার্থীর সঙ্গে কথোপকথনের সময় একথা বলেন তিনি।
পরিবর্তিত পরিস্থিতিতে প্রয়োজনে পরের শ্রেণীতে অটো প্রমোশনের ইঙ্গিত দেন সরকার প্রধান। এতদিন পর্যন্ত স্কুল নাই, ক্লাস নাই, পড়াশোনার ক্ষতি হচ্ছে, কিন্তু এটা কিছু করারও উপায় নেই। কারণ এটা শুধু বাংলাদেশ না, তো সারা বিশ্বব্যাপী এই একই সমস্যা, সবাই ভুগছে। আমি সব শিক্ষার্থীদের বলবো যে অন্তত বইটই তো সাথে আছে, যারা একটু ঘরে বসে যেন কিছু পড়াশোনা করুক, তারপরে আমরা দেখি আমরা কীভাবে কী করতে পারি। কারণ সামনে তো ফাইনাল পরীক্ষা তো আর হবে না, এটা আরও কী করা যেতে পারে, বা প্রমোশনটা দিয়ে পড়াগুলি জন্য চলতে থাকে, সে ব্যবস্থাটা আমরা আরও চেষ্টা করছি। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বিশেষ কোনো অঞ্চল অবহেলিত হয় না। 2021 সালের মধ্যে দেশ শতভাগ বিদ্যুতের আওতায় আসবে বলেও জানান তিনি। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে নতুন 2টি বিদ্যুৎ কেন্দ্র, 11টি গ্রিড উপকেন্দ্র, 6টি সঞ্চালন লাইন এবং 31টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রমের উদ্বোধন করেন সরকার প্রধান। গেল 11 বছরে সব সূচকে দেশের সার্বিক অগ্রগতির মূল নিয়ামক ছিল বিদ্যুৎ অবকাঠামো। এক যুগে এই খাতের সামগ্রিক উন্নয়নের প্রবাহ সমৃদ্ধ করেছে দেশের সক্ষমতার ভিত্তিকে। 138টি বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে উৎপাদন সক্ষমতা এখন পৌঁছেছে 23,548 মেগাওয়াটে। বিদ্যুৎ সুবিধার আওতায় এখন 97.5% নাগরিক। সক্ষমতা উন্নয়নের এই ধারাবাহিকতায় বৃহস্পতিবার নতুন করে যোগ হলো আরও কিছু প্রকল্প। বগুড়ায় 110 ও নোয়াখালীতে 113 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন নতুন 2টি বিদ্যুৎ কেন্দ্র, 11টি গ্রিড উপকেন্দ্র ও 6টি সঞ্চালন লাইন এবং 31টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রমের উদ্বোধন করলেন সরকার প্রধান। শুভ উদ্বোধন ঘোষণা করছি। আমরা আমাদের টার্গেট ঠিক করি 2020 থেকে 2021 এই বছরের মধ্যে আমরা সমগ্র বাংলাদেশের প্রত্যেকটা ঘরে আলো জ্বালবো, শতভাগ বিদ্যুৎ আমরা দিতে পারবো। বহুমুখী জ্বালানির ব্যবহারে ব্যয় বাড়ছে জানিয়ে সবাইকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে বলেন প্রধানমন্ত্রী। যে বিদ্যুৎ উৎপাদনে খরচ কিন্তু অনেক বেশি হয়, নিজেদের কথা চিন্তা করে বিদ্যুৎ বিল যাতে কম ওঠে সেদিকে লক্ষ্য রেখে বিদ্যুৎটা সবাই ব্যবহার করবেন, অপচয়টা বন্ধ করবেন, এটা আমার বিশেষভাবে অনুরোধ। কারণ অনেক বেশি ভর্তুকি আমাদের দিতে হচ্ছে, কিন্তু এই ভর্তুকি সবসময় দেওয়া সম্ভব না। শহর কেন্দ্রিকতা এড়িয়ে প্রত্যন্ত গ্রামকেও উন্নয়নের ধারায় সম্পৃক্ত করতে বিদ্যুৎই মূল চাবিকাঠি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের উন্নয়ন সবার জন্য। বিএনপি জামাত জোট ক্ষমতায় থাকতে আমি নিজে যখন টুঙ্গিপাড়া গেছি, হয়তো সারা দিনেও বিদ্যুৎ পেতাম কিনা সন্দেহ, পেতাম না। আমরা যখন উন্নয়ন করি তখন কিন্তু আমরা এরকম নির্দিষ্ট কোনো জায়গাকে অবহেলা করি না। কাজে আজকে সেটা একটা দৃষ্টান্ত পাচ্ছেন যে বগুড়া জেলায় 110 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আমরাই প্রতিষ্ঠা করেছি। 2041 সালে দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা 60,000 মেগাওয়াটে উন্নীত করে মানসম্মত সেবা নিশ্চিত করার তাগিদ দেন প্রধানমন্ত্রী। আমি নিজে যখন দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। চীনের সঙ্গে আলোচনার ভিত্তিতে চায়না সিনোভ্যাক কোম্পানির কোভিড টিকা ট্রায়ালের অনুমতি দিয়েছে বাংলাদেশ। এছাড়া যারা স্বেচ্ছায় বাংলাদেশে করোনা টিকা ট্রায়াল করতে আগ্রহী হবে তারাই অনুমতি পাবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রী আরও বলেন, জানুয়ারির আগে কোনো টিকা বাজারে আসবে না। আমরা আজকে চায়নার সাথে আলোচনা করলাম। চায়নার সাথে আলোচনা করে আমরা এখানে আমাদের আইসিডিআরবি আছেন যারা চায়নার একটি কোম্পানি সিনোভ্যাক, ওনাদের আলোচনা করে একটি আপনারাও জানেন যে একটি সিদ্ধান্তে এসেছিলেন যে তারা বাংলাদেশকে ভ্যাকসিন দিবে এবং বাংলাদেশে তারা এখানে কিছু পরীক্ষাও করতে চায়, একটা ট্রায়াল করতে চায়। এবার সিনহা হত্যা প্রসঙ্গ। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় বাকি 2 এপিবিএন সদস্যকে কক্সবাজার আদালতে তোলা হয়েছে। গতরাতে এপিবিএন এর আরেক সদস্য তার জবানবন্দিতে বলেন, ঘটনার দিন শিকারীর মতো সিনহার অপেক্ষায় ছিলেন লিয়াকত। এ বিষয়ে বিস্তারিত জানতে চলে যাচ্ছে রিপোর্টার সেলিয়া সুলতানার কাছে। তিনি আছেন কক্সবাজার আদালতে। সেলিয়া,
তামিম, আপনি জানেন যে বেলা 1টার দিকে কিন্তু এই দুইজন এপিবিএন এর সদস্যকে আদালতে নিয়ে আসা হয়েছে। তারপর থেকে এখন পর্যন্ত কিন্তু আমরা জানতে পেরেছি তারা 164 ধারায় জবানবন্দি দিচ্ছেন এবং সে জবানবন্দি লিপিবদ্ধ করা হচ্ছে। আপনাদেরকে আরও কিছু বিষয় জানিয়ে রাখি যে গতকাল কিন্তু এপিবিএন এর আরেকজন সদস্য মোহাম্মদ আবদুল্লাহ তিনি কিন্তু তার জবানবন্দি দিয়েছেন 164 ধারায় এবং তিনি বেশ কিছু তথ্য কিন্তু জানিয়েছেন। সেখানে 17 পৃষ্ঠার যে তথ্য আসলে লিপিবদ্ধ করা হয়েছে সেখানে তিনি বলেছেন গুলির সময় অপেশাদার আচরণ করেছেন বরখাস্ত পরিদর্শক লিয়াকত। তাকে দেখে মনে হচ্ছিল সে কোনো শিকারের জন্য দাঁড়িয়ে আছে এবং ঘটনার সময় আকস্মিকভাবে এসে লিয়াকত এবং নন্দদুলাল চেকপোস্টের পুরো নিয়ন্ত্রণটি নিয়ে নেয়। এই ধরনের আসলে যখন একটি বক্তব্য আসে, বিশেষ করে যারা সেখানে উপস্থিত ছিলেন এই 3 জন এপিবিএন সদস্য, সেক্ষেত্রে কিন্তু বলা যেতে পারে আজ যারা আসলে বক্তব্য দিচ্ছেন, যাদের বক্তব্য লিপিবদ্ধ করা হবে, সেগুলো কিন্তু আসলে গুরুত্ব বহন করে। এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখি যে জব্দ তালিকায় গড়মিলের এই একই ঘটনায় জব্দ তালিকায় গড়মিল করা হয়েছে, 2টো জব্দ তালিকা করা হয়েছে। সেই বিষয়ে আদালত কিন্তু জানতে চেয়েছিলেন রামু থানার ওসি আবুল খায়েরের কাছে, তাকে তলব করা হয়েছিল। তিনি এসে আজ তার যে ভূমিকা ছিল সেই জব্দ তালিকা বিশেষ করে গড়মিল করার কারণে তিনি আজ নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। এছাড়া সকাল থেকেই কিন্তু আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছিলাম এখানে যে আসামি 3 জনকে, বিশেষ করে ওসি প্রদীপ, লিয়াকত এবং নন্দদুলাল, তাদেরকে নিয়ে আসার কথা হচ্ছিল এবং তাদের বিভিন্ন ধরনের চিকিৎসা শারীরিক অবস্থার বিষয়ে। তবে এরই মধ্যে কিন্তু আমরা দেখেছি প্রদীপের পক্ষে আইনজীবীরা এসেছে, তারা এখানে এসে বক্তব্য দিয়েছেন। তারা বলছেন তারা জামিন আবেদন করছেন। অন্যদিকে বিভিন্ন মাধ্যমে আমরা কিন্তু জানতে পেরেছি হয়তো আবারও র্যাবের পক্ষ থেকে ওসি প্রদীপের বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হতে পারে। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে অবসরপ্রাপ্ত মেজর সিনা হত্যার যে নিহতের ঘটনার সর্বশেষ আজকের। কক্সবাজার আদালত থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী সেরিয়া সুলতানা। অভিযোগ গঠনের মধ্য দিয়ে অস্ত্র মামলায় রিজেন্টের শাহিদের বিচার শুরু হলো। আগামী 10 সেপ্টেম্বর এই মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত। রাজধানীর উত্তরা পশ্চিম থানার করা অস্ত্র মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য সকালে তাকে আদালতে তোলা হয়। শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ KM ইমরুল কায়েস অস্ত্র মামলায় শাহিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। একই সঙ্গে মামলার সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করেন। গেল 19 আগস্ট শাহিদের বিরুদ্ধে গোয়েন্দা পুলিশে দেওয়া চার্জশিট গ্রহণ করেন আদালত। সাতক্ষীরা থেকে শাহিদকে গ্রেফতারের পর তাকে নিয়ে উত্তরায় অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করে গোয়েন্দা পুলিশ। এই মামলায় 14 জন সাক্ষী, যেহেতু সাক্ষী কম আছে আমরা দ্রুত এই মামলাটা শেষ করতে পারবো বলে এই মামলার সর্বোচ্চ শাস্তি হলো 10 বছর। আদালত সার্বিক শুনানির পর আসামি শাহেদের বিরুদ্ধে চার্জ গঠন করলেন। আসামিকে বললেন আপনি কি দোষী না নির্দোষ? আসামি বললেন যে আমি নির্দোষ, সম্পূর্ণ নির্দোষ, এবং উনি আদালত সন্তুষ্ট হয়ে চার্জ গঠন করলেন। এদিকে জেকেজির প্রতারণার মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য আদালতে আনা হয়েছে সাবরিনা আরিফকে। এই মুহূর্তে আদালতে আছেন রিপোর্টার সাদিকুর রহমান। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। সাদিক, তামিম, জেকেজি হেলথ কেয়ারের যে করোনার রিপোর্ট জালিয়াতির যে মামলাটি, সেই মামলার সেই গুরুত্বপূর্ণ এই মামলাটির কিন্তু আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ধাপ, অর্থাৎ সাক্ষ্য গ্রহণ। এই সাক্ষ্য গ্রহণের উপর নির্ভর করে কিন্তু একটা মামলার রায় হয় যে কি কোন বিষয়ে এটা কি আসামি দোষী সাব্যস্ত হবে কিনা বা আসামির খালাস বা দণ্ড, এটা কিন্তু এই সাক্ষ্য গ্রহণের উপর নির্ভর করে হয়ে থাকে সাধারণত। তো এই আজকে এই সাক্ষ্য গ্রহণের জন্য আজকে এই আদালত প্রাঙ্গণে আনা হয়েছিল সাবরিনা আরিফ চৌধুরী এবং তার স্বামী আরিফুল হক চৌধুরীকে, এবং কিছুক্ষণ আগে তাকে এই গারদখানা থেকে আদালতের এজলাসে নেওয়া হয়েছে। এবং এই আদালতের এজলাসে জানেন যে দুই পক্ষের আইনজীবীরাই থাকেন, আসামি পক্ষ এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী, এবং বিচারক যিনি শরফুজ্জামান আনসারি, তার কোর্টেই কিন্তু তার যে এজলাস কক্ষ, সেখানেই কিন্তু এই সাক্ষ্য গ্রহণটা অনুষ্ঠিত হবে। এবং আজকে এই মামলার প্রথম সাক্ষ্য গ্রহণের দিন। এই মামলায় বেশ কয়েকজনকে সাক্ষী করা হয়েছে এবং তাদের কয়েকজনকেও আমরা হাজির হতে দেখেছি। এবং আরেকটা বিষয় যে এই যে গুরুত্বপূর্ণ যে ধাপটি, তার আগে যে চার্জ গঠন করা বা মামলাটি চলার জন্য যে আদেশ, সেটা গত সপ্তাহেই দিয়েছিল। এবং এই মামলার গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে এই মামলার যে আসামি আছে 8 জন, এর মধ্যে একটা দম্পতি আছে, অর্থাৎ এই মামলার যে এই যে জেকেজি হেলথ কেয়ারের যে করোনার রিপোর্ট জালিয়াতি, এই জালিয়াতির সাথে
সাথে যারা জড়িত ছিল, অর্থাৎ যিনি এই একজন ডিজাইনার আছেন, গ্রাফিক্স ডিজাইনার, এই জেকেজি হেলথ কেয়ারের যে এমপ্লয়ি অর্থাৎ কর্মকর্তা, তিনি জবানবন্দি দিয়েছেন যে কিভাবে তারা রিপোর্টগুলি জালিয়াতি করতে, এবং তার ওয়াইফও কিন্তু, তার স্ত্রী এটার সাথেও জড়িত, এবং সেটা জবানবন্দি দিয়েছে। মোট 3 আসামির কিন্তু জবানবন্দি আছে, অর্থাৎ তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, এবং সাক্ষ্য গ্রহণে আজকে দেখা যাবে যে তাদের বিরুদ্ধে কী ধরনের সাক্ষী দেয় বা তার বিষয়গুলি জানার পরবর্তীতে আজকে আইনজীবীর কাছ থেকে আমরা বিস্তারিত জানতে পারবো এর পরবর্তীতে। এই ছিল আদালত প্রাঙ্গণ থেকে সর্বশেষ তথ্য। করোনা টেস্টে প্রতারণার মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য আদালতে আনা হয়েছে সাবরিনা আরিফকে, আর সেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাদিকুর রহমান। নারায়ণগঞ্জে কথিত মৃত কিশোরী ফিরে আসার পর তাকে হত্যা ও ধর্ষণের দায়ে কারাবন্দী 3 যুবকের পরিবারের কাছ থেকে নেয়া ঘুষের টাকা ফেরত দিতে চাইছেন তদন্ত কর্মকর্তা। টাকা নিতে অস্বীকার করায় তাদের আরও মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখানোর অভিযোগ উঠেছে। এ বিষয়ে পুলিশ সুপার বলছেন, এমন অভিযোগের প্রমাণ পাওয়া গেলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। নারায়ণগঞ্জ থেকে শওকত আলী সৈকতের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। নারায়ণগঞ্জে কিশোরী অপহরণ মামলায় 8ই আগস্ট গ্রেপ্তার করা হয় রাকিব, আব্দুল্লাহ ও খলিলকে। রিমান্ডে নির্যাতনের ভয় দেখিয়ে 3 জনের পরিবারের কাছ থেকে ঘুষ নেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই শামীম আল মামুন। 3 আসামির কাছ থেকে ধর্ষণ ও হত্যার স্বীকারোক্তি আদায়ের পর ফিরে আসে কথিত মৃত কিশোরী। এরপরই এসআই শামীম ঘুষের টাকা ফেরত দিতে চেয়ে ফোন করে থানায় আসতে বলেন আসামিদের পরিবারকে। বাড়াবাড়ি করলে আসামিদের আরও 4-5টি মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখানোর অভিযোগ ভুক্তভোগীদের। বলছি আমার টাকা লাগবে না, তো পুলিশে বলতেছে এই টাকা নেবেন না কেন, তো পুলিশে বলতেছে আপনার ছেলেকে এই আরো বিভিন্ন মামলার ভিতরে দিয়ে দেবো। আমার ছেলের যে মাইটটা দিয়েছেন, ইজ্জত সম্মান গেছে, এটা আমার ফেরত দেন। হ্যাঁ, মেয়ে পাইছে, আমার ছেলের ছাড়তেছে না, এরা ফাঁসানোর লেগে অনেক কিছু করতেছে। আপনারা যেমন গরিব মানুষ, আপনি টাকাটা লইছিলাম, নেন আপনার টাকাটা, আমি আপনাকে ফিরিয়ে দিলাম। আমরা সরকারের কাছে এখন আমরা একটা আবেদন রাখতে পারি বা কি যে আবেদন করি যে আমার ভাই যাতে নিহি মুক্তি পেয়ে জায়গা। প্রমাণ পাওয়া গেলে অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশ সুপারের। পূর্ববর্তী তদন্তকারী কর্মকর্তার কোনো ঘাটতি থাকে সেটাও আমরা গুরুত্বের সহিত সেটা আমরা তদন্ত করছি, এবং কোনো ধরনের যদি সেখানে তার অনিয়ম বা ল্যাপস থাকে তাহলে তার বিরুদ্ধে আমরা বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করব। অভিযুক্ত এসআই শামীমকে মঙ্গলবার রাতে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। এদিকে নারায়ণগঞ্জে কথিত মৃত কিশোরী ফিরে আসার নথি এবং 3 আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি সহ মামলার সব নথি তলব করেছেন হাইকোর্ট। এছাড়া মামলাটির তদন্ত কর্মকর্তা শামীম আল মামুনকে 17 সেপ্টেম্বর আদালতে হাজির হতে বলা হয়েছে। আর মামলাটির নতুন তদন্ত কর্মকর্তাকে বলা হয়েছে সব নথি আদালতে হাজির করতে। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। উদ্ধার হওয়া তুরাগতীর ফের দখলের অভিযোগ উঠেছে। শুধু নদী নয়, গ্রাস হয়েছে তুরাগের আশপাশের খালও। স্থানীয়রা বলছেন বিআইডব্লিউটি এর নজরদারির অভাবে এবার ইকোনমিক জোনের নামে দখল চলছে। বিআইডব্লিউটি বলছে একজন ঠিকাদারের সহায়তায় নতুন করে এসব দখল করে স্থাপনা নির্মাণ করছেন একজন প্রভাবশালী। বিআইডব্লিউটি এর ছাড়পত্র না থাকলে আবারও অভিযোগের কথা জানিয়েছে সংস্থাটি। নিজামুদ্দিনের ছবিতে মাহমুদ রাকিবের রিপোর্ট। এবছর ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে তুরাগ নদের পশ্চিম পারে চর ওয়াশপুর ও শ্যামলাপুর মৌজায় একটি নদীর জায়গা দখল করা পাওয়ার প্ল্যান্ট ও তার আশপাশের অবৈধ অংশ উচ্ছেদ করেছিল বিএডব্লিউটিএ। তবে উচ্ছেদের 6 মাস পার না হতেই সেই একই জায়গা খোদ বিএডব্লিউটিএর একজন ঠিকাদারের নেতৃত্বে ইকোনমিক জোনের নামে দখল করে এমন নতুন করে স্থাপনা তৈরি করা হচ্ছে। স্থানীয়রা বলছেন 2019 সালেও বসিলায় অবস্থিত মাইশা পাওয়ার প্ল্যান্টের উত্তর দিকে প্রবাহমান নদীর অংশ ছিল। গুগল আর্থ থেকে নেয়া ছবিতেও তেমনটি প্রমাণ মেলে। আর সিএস ম্যাপ অনুযায়ী বেসরকারি মাইশা পাওয়ার প্ল্যান্ট কিংবা আরিশা ইকোনমিক জোনের বেশিরভাগ অংশই তুরাগ ও বুড়িগঙ্গার মধ্যে অবস্থিত। এ বিষয়ে খোঁজ নিতে গেলে সংবাদ সংগ্রহে বাধা দেয় মাইশা গ্রুপের নিয়োজিত আনসার সদস্যরা। এখানে যে কোনো লোক কাজ করতে হলে অফিস থেকে অনুমতি নিতে হয়। সরকারি কোনো জমি, এটা সরকারি কোনো অফিস, এটা এমপি সাহেবের অফিস। স্থানীয়দের অভিযোগ তুরাগের বড় একটি অংশের পাশাপাশি হারিয়ে গেছে এই এলাকার বেউয়ার চর ও ওয়াশপুর খাল দুটিও। পাকুড়তে যেতে এই খালটা
আর বেউরার চরের খাল, আর ওইটা হলো ওয়াসপুরের খাল, ওইটা আঠির বাজার যাইতো। খাল দুইটা ভরে এখন আসলাম হলো, এখন তার বার হাউস বানাইছে। 54 কোটি টাকা জমিনের মূল্য, 50 লাখ টাকার মতো আমি এখনো পাও না। মামলা দিচ্ছে 5-6টা, আর দোষ বন্ধুরে দিয়া। বেউরার খালা ছিল, ওই আঠির বাজারের খালে ছিল, আসলাম দখল করছে সব। ইকোনমিক জোন নাকি তৈরি করবে, এখানে দেখা যাচ্ছে যে পিলার কলম তৈরি করে রাখছে। এখন 1 বছর আগে এখানে উচ্ছেদ হয়েছিল। বিএডব্লিউটিএ বলছে তুরাগ তীরে কোনো ইকোনমিক জোনের ছাড়পত্র তারা দেয়নি, তবে অনুমোদন রয়েছে দাবি করে আরিশা প্রাইভেট ইকোনমিক জোন জানায় ভরাটের প্রশ্নই আসে না। যদিও বালু ভরাটের কথা স্বীকার করে ঠিকাদার বলছে বিএডব্লিউটিএ ও মাইশা পাওয়ার প্ল্যান্টের সম্মতি নিয়েই এসব ভরাট করা হয়েছে। বিআইডব্লিউটি তৎকালীন মাথা ব্যথা ছিল বালুটা ফেলানো, কোথাও জায়গা পায়নি। আমি তাদের সমন্বয় করে এমপি সাহেবের জায়গাটা নিয়ে দিছি, এটা হলো আমার অপরাধ। 2 লক্ষ টাকা জরিমানা প্রদান করে তিনি কিন্তু কমিটমেন্ট করেছিলেন যে, এবং ম্যাজিস্ট্রেটের সম্মুখে, যে এটি তিনি নিজ দায়িত্বে অপসারণ করে নিয়ে যাবেন। অপসারণটা করেনি, বরং সেখানে আপনার একটা ইকোনমিক জোনের কথা বলে দখলে নেওয়া হচ্ছে। কাউকেই আমরা কিন্তু বিআইডব্লিউটি এর পক্ষ থেকে কোনো অনাপত্তি প্রদান করি নাই। আমাদেরকে বেজা কর্তৃপক্ষ তখন বলে নাই বিআইডব্লিউটি অথবা জেলা প্রশাসকের ছাড়পত্র লাগবে। আমি চ্যালেঞ্জ করতেছি, আপনি জরিপ করেন, জরিপ করে যদি আমার এখানে কোনো নদীর সীমানা পড়ে থাকে, আমি জাতির কাছে ক্ষমা চাইব যে আমি ভুল করছি। যদি ওয়াসপুর মৌজায় কেউ আবার দখলের চেষ্টা করে থাকে, আমরা আবার সেটাকে উচ্ছেদ করে সেখানে নদীর জায়গা নদীকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব। মাইশা পাওয়ার প্ল্যান্টের বাধার কারণে ওই এলাকায় নদী তীর রক্ষা প্রকল্পের স্থায়ী সীমানা দেওয়া যাচ্ছে না বলেও অভিযোগ বিএডব্লিউটির। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। খুলনার কয়রায় আমপানের পর এখনও ঘরে ফিরতে পারেনি অনেকে। বাঁধ ভেঙে যাওয়ায় জোয়ারের পানিতে প্রতিদিনই ডুবছে বাড়ি, ফসলি জমি, চিংড়ির ঘের। চলতি বর্ষা মৌসুমে সমুদ্রে সৃষ্ট নিম্নচাপে পানি অতিরিক্ত বাড়ায় 3 মাসের ব্যবধানে খুলনার কয়রা উপজেলার বৃহৎ একটি জনপদ আবারও পানিতে ডুবে গেছে। এতে হাজার হাজার মানুষ চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। তরিকুল ইসলামের রিপোর্ট, ক্যামেরা ছিলেন আবুল বাশার। সুবলা মণ্ডল খুলনার কয়রা উপজেলা সদরের 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। মাছ ও কাঁকড়া শিকার করে চলে সংসার। ঘূর্ণিঝড় আমপানের পর আজও ফিরতে পারেননি বসতঘরে। সড়কে বসবাস করা তার পরিবার বাড়িতে ফেরার যখন প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই নিম্নচাপে বাঁধভাঙা পানিতে আবারও ডুবে গেছে বসতবাড়ি। 4-5 কান ঘর সব পুড়ে গেছে। ওই এক কান একটু কাটিয়ে পুড়ে নিয়েছে, ওই আর সব ভেসে গেছে, পাইনি কিচ্ছু। ওই গাছালি খোলে দোকান একখান চটা বাড়ি ছিল, ওই তাই নিয়ে এখন ওই জ্বালা। ওই এলাকায় বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় প্রতিদিন ডুবে যাচ্ছে জোয়ারের পানিতে। এতে মানুষের আয়ের পথ অনেকটাই বন্ধ, আবার পাচ্ছেন না কোনো সহায়তাও। আমরা এখানে 3-4 মাসে এই রাস্তার পরে আছি, খুব কষ্টে আছি। যারা পাচ্ছে তারা খুবই পাচ্ছে, যারা পাচ্ছে না তারা মোটেই পাচ্ছে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা অবশ্য বলছেন, পানির চাপ বেশি থাকায় বাঁধ বাঁধা সম্ভব হচ্ছে না। ভাটার পানি নেমে যাওয়া এবং জোয়ারের পানি চলে আসার কারণে আমরা ওখানে এখন পর্যন্ত কোনো কাজ শুরু করতে পারছি না। আমরা পরিকল্পনা করেছি যে আমরা এই রিং বাঁধটার কাজটা অতি দ্রুত শুরু করব। স্থানীয় সংসদ সদস্যের দাবি, কয়রার জনপদকে রক্ষা করতে টেকসই বেড়িবাঁধের পাশাপাশি নাব্য সংকটে পড়া নদীগুলো খনন জরুরি। পানিগুলো এখন আস্তে আস্তে লোকালয়ে, যখন গোন আসছে তখন লোকালয়ে ঢুকে পড়ছে এবং মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। কয়রা উপজেলার বিভিন্ন স্থানে বেড়িবাঁধ ভেঙে উত্তর বেতকাশী ও সদর ইউনিয়নের অর্ধশত গ্রাম প্লাবিত হয়েছে। অস্বাভাবিক জোয়ারের পানিতে ভাসছে খুলনার কয়রা উপজেলা। প্রবল পানির চাপে ভেঙে গেছে এখানকার বেড়িবাঁধ। স্থানীয়রা বলছেন, ঘূর্ণিঝড় আমপান পরবর্তী 3 মাসে তারা যতটুকু এগিয়েছিল, এবারের জোয়ারের পানিতে তাদের আরও বেশি ক্ষতি হয়েছে। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। আবারও জমজমাট রাজধানীর হোটেল রেস্তোরাঁগুলো। টেবিলে টেবিলে আড্ডা, চলছে খাওয়া দাওয়া। তবে খাবার তৈরি আর পরিবেশনেও আগের মতোই অসতর্কতা। স্বাস্থ্যবিধির কথা উঠলেই ছুটছে অজুহাতের ফুলঝুরি। মেয়র অবশ্য হুঁশিয়ারি দিলেন, জননিরাপত্তায় শিগগিরই পরিচালিত হবে ভ্রাম্যমাণ আদালত। প্রিন্স আরিফিনের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। কোভিড-19-এর কারণে জনজীবনে যেমন প্রভাব ফেলেছে, তেমনি নগরীর হোটেল রেস্তোরাঁগুলো হারিয়েছিল তার জৌলুস। ভাটা পড়েছিল বেচা কেনায়। তবে পরিস্থিতির শিথিলতায় বেড়েছে ভিড়। ব্যবসায়ী কিংবা গ্রাহক উভয়ের মাঝেই স্বাস্থ্যবিধি মানতে অবহেলা ছিল চোখে পড়ার মতো। স্যার, আমার মাস্ক এইমাত্র ধুয়ে দিয়ে আসলাম। মাছটা আমি ধুয়ে পড়ে গেছিল, ধুয়ে আমি রোদ দিয়ে দিয়েছি।
সব ধুয়ে দিছি, মাস্ক গ্লাভস ধুয়ে দিছি। এমন বাস্তবতায় সরকারি নির্দেশনা অমান্য করেই চলছে ছোট বড় খাওয়ার হোটেল থেকে শুরু করে উঁচু মানের রেস্তোরাঁগুলো। খাবারের মান রক্ষা নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, তেমনি স্বাস্থ্যবিধি মানার বালাই ছিল না হোটেল রেস্তোরাঁয়। ছোট দোকান না, সিট কম, সবার অফিস টাইম, সময় কম। করোনা কি লাস্ট টাইম বুঝবো নাকি? টাইম টু অফিসে লকডাউনের শেষ পর্যন্ত স্বাভাবিক হয়ে যেতেছে সবকিছু। নিজেদের সচেতনতা নিয়েও আক্ষেপ ছিল হোটেল রেস্তোরাঁয় খেতে আসা গ্রাহকদের। ভিন্ন ভিন্ন যুক্তি ব্যবসায়ীদেরও। অনেক ফ্রেন্ড সার্কেল একসাথে আসে, তো তারা স্বাস্থ্যবিধি মানে না। গেস্টের একটা ডিমান্ড আছে যে আমাদের নিজস্ব স্যানিটাইজার আছে, যে কারণে আমরা অনেক সময় দিলে আমাদেরটা ওনারা নিতে চায় না। রেস্তোরাঁ মালিক সমিতি অবশ্য নিজেদের স্বার্থেই নিয়ম মেনে হোটেল রেস্তোরাঁ পরিচালনার তাগিদ দিয়েছেন ব্যবসায়ীদের। আমাকেই আমার নিজের আসলে সিকিউর রাখতে হবে, কারণ আমি যদি না রাখি তাহলে তো আমি নিজেও বিপদের মুখে পড়ছি, আমার কর্মচারীরা বিপদের মুখে পড়ছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, খাবার মান ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে কঠোর পদক্ষেপ নিতে হবে সংশ্লিষ্টদের। সংক্রমণ কন্ট্রোল নিয়ন্ত্রণ করার জন্য কিছু কর্মকাণ্ডের মধ্যে এই হোটেল রেস্টুরেন্টের সবাইকে স্বাস্থ্যসেবা স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, এবং স্বাস্থ্যবিধি না মেনে যদি এসবগুলো চলতে দেওয়া হয় তাহলে সংক্রমণ বাড়তেই থাকবে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কথা জানালেন সিটি মেয়র। কোভিডের আগে যেরকম করে আমরা বিভিন্ন রেস্টুরেন্টে ম্যাজিস্ট্রেট পাঠায় খাবার তদারকি করতাম, এখন যেহেতু আবার রেস্টুরেন্ট ব্যবসাটা চালু হয়ে যাচ্ছে, অবশ্যই আমাদের খাবার মান কিন্তু আমাদেরকে সঠিক করতেই হবে। কোভিড পরিস্থিতি সামাল দিতে শুধু কর্তৃপক্ষ নয়, প্রয়োজন ব্যক্তি সচেতনতাও। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। এদিকে কোভিড সংক্রমণে দ্বিতীয় অবস্থানে থাকা চট্টগ্রামেও একই অবস্থা। রাস্তাঘাট, গণপরিবহন, বাজার কিংবা রেস্তোরাঁ, কোথাও ছাপ নেই মহামারীর। সিভিল সার্জনের আশঙ্কা, সেপ্টেম্বরে করোনার দ্বিতীয় ঢেউয়ে বাড়তে পারে আক্রান্ত ও মৃত্যুর হার। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। থেমে নেই চট্টগ্রামে করোনা ভাইরাসের সংক্রমণ, তারপরও মাস্ক নেই কারো মুখে, নেই স্বাস্থ্যবিধি মানার তোয়াক্কা, চলাফেরায় সামাজিক দূরত্ব না মানার দৃশ্য সব জায়গায়। এখন মানুষের মধ্যে করোনা নাই, এখন সবাই সবার মতো চলতেছে। গরুর বাজার দেখেন, মাছ বাজার দেখেন, মার্কেট তো স্বাভাবিক থাকবে, এরকম করোনা নেই। ভয়কেও তারপরে অপেক্ষা করে কিন্তু আমরা জীবন জীবিকার সাথে কিন্তু আমরা রাস্তা নেমে পড়েছি। সচেতন থাকা উচিত, মাস্ক পরা উচিত, কিন্তু ওইটা নেই মানুষের কাছে। মার্কেটেও একই অবস্থা, দর্জির দোকানে মাস্ক ছাড়া গাদাগাদি করে কাজ করছে 5 থেকে 6 জন। খাবারের দোকানেও মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। আমরা মাস্ক পরি, কিন্তু ওই গরম লাগে তো এখন মাস্কটা খুলে ফেলছি, তো আবার লাগামু, এই অবস্থার মধ্যে আসি এরই আমরা। করোনাকে ভয় করে যদি বাসায় যদি বসে থাকি, তাইলে তো আমাদের তো পেট চলবে না। এদিকে ভ্যাকসিন বাজারে না আসা পর্যন্ত স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই বলে জানান চিকিৎসকরা। যার যার অবস্থান থেকে আমরা সচেতন হই, তাহলে এই মৃত্যুগুলো কিন্তু আমরা এড়াতে পারি, এবং ধীরে ধীরে এই মৃত্যুর সংখ্যাটা 3000 থেকে এখন 4000-এর কাছাকাছি, এবং একটা পর্যায়ে দেখা যাবে এটা আরও বাড়বে। সিভিল সার্জন বলছেন, মৃত্যু ও আক্রান্ত জনের সর্বোচ্চের পর আগস্টে কমেছে, সেপ্টেম্বরে আসতে পারে করোনার দ্বিতীয় ঢেউ। এখন থেকে সতর্ক না হলে আবারও বাড়বে সংক্রমণ। যেখানে কমে গিয়েছিল চীনে, ইতালি, সে সমস্ত দেশগুলোতে কিন্তু আবার সেকেন্ড ওয়েভ শুরু হয়ে গেছে। বাংলাদেশে আবার একটা দ্বিতীয় ওয়েভ আসতে পারে, যেটা সেপ্টেম্বর থেকে শুরু হয়ে শীত পর্যন্ত যে কোনো সময় হতে পারে। চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয় 16,500, এর মধ্যে 250-এর বেশি মানুষের মৃত্যু হয়। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 44তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন হাজারো মানুষ। সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন ছুটে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবির সমাধিস্থলে। এ সময় তারা জাতীয় কবির অসাম্প্রদায়িক চেতনার কথা তুলে ধরেন। কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম বিভিন্ন ভাষায় অনুবাদ করে বিশ্বময় ছড়িয়ে দিতে সরকার ভূমিকা নেবে, এমনটাই প্রত্যাশা সবার। কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, আমাদের মুখে রয়েছে, আমাদের মেধায় রয়েছে, আমাদের হৃদয়ে রয়েছে, অথচ কোনো নথিতে নেই, কোনো কাগজে নেই, কোনো গেজেটে নেই স্বীকৃতি। কাজী নজরুল ইসলাম জাতীয় কবি, সেই হিসাবে হওয়া উচিত। আমরা যখন সত্যের উচ্চারণ করব, তখন কাজী নজরুল ইসলাম আমাদেরকে প্রভাবিত করে। আমাদেরকে গণতন্ত্রের কথা বললে আমাদেরকে যখন গ্রেপ্তার করে, তখন কাজী নজরুল ইসলাম আমাদেরকে উদ্বুদ্ধ করে স্বেচ্ছায় নির্যাতন ভোগ করা। আমরা তাকে সমগ্র বাঙালি জাতি, আমাদের বুকে যত ভালোবাসা আছে,
আমাদের হৃদয়ে যত অনুভূতি আছে তার সবটুকু উজাড় করে দিয়ে আমরা তাকে স্মরণ করব। নড়াইল ২ আসনের সংসদ সদস্য সাবেক টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার বাবা মা সহ পরিবারের সবাই করোনামুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন। প্রিয় মানুষদের করোনা বিজয়ে খুশি স্বজন, শুভনোধ্যায়ী এলাকাবাসী। নিজ পরিবারের করোনা মুক্তিতে প্রার্থনা করার জন্য সবার প্রতি কৃতজ্ঞ মাশরাফির বাবা গোলাম মুর্তজা। করোনা মুক্ত মাশরাফি পরিবার, নামিয়ে ফেলা হয়েছে ভবনে উড়ানো লাল পতাকা। এলাকাবাসীর আনাগোনা পদচারণায় পরিচিত চেহারায় ফিরেছে মাশরাফির বাড়ি। করোনা আক্রান্ত হবার পর সবার অবস্থা স্থিতিশীল থাকলেও মাশরাফির বাবা গোলাম মুর্তজার অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। 9 দিন থাকার পর সবার দোয়া প্রার্থনায় তিনি সহ পরিবারের সবাই 16 দিনে করোনা যুদ্ধে জয়ী হয়ে নড়াইলে ফিরেছেন। শারীরিক দুর্বলতার কারণে গোলাম মুর্তজা 3 দিন বিশ্রাম নিয়ে আবারও ফিরেছেন এলাকাবাসী শুভাকাঙ্ক্ষীদের মাঝে। আল্লাহর অশেষ রহমত ও মানুষের দোয়া সব মিলেই আমি যে করোনা মুক্ত হয়েছি। কারণ আমার একাধারে নিউমোনিয়া, একাধারে ব্রঙ্কাইটিস, একাধারে 2টো লাংসই ইনফেক্টেড। এই অবস্থার ভিতরে যখন অক্সিজেন ফল করতেছিল তখনই আমি হাসপাতালে ভর্তি। আল্লাহর রহমতে এখন ভালো। এদিকে মাশরাফির বাড়িতে আগের মতো সকাল বিকাল স্বজন শুভানুধ্যায়ী এলাকাবাসী ভিড় করছেন। ছেলের অবর্তমানে গোলাম মুর্তজা শারীরিক দূরত্ব বজায় রেখে আগ্রহ ভরে সবার কথা শুনছেন ও সময় দিচ্ছেন। মাশরাফির পিতা গোলাম মুর্তজা স্বপন সাঁতার পরিবার করোনা মুক্ত হওয়াতে এলাকাবাসী আমরা সবাই আনন্দিত। উনি আসছেন সুস্থ হয়ে, আমরা সবাই আসছি। তারা আবার মাঠে ময়দানে নড়াইলের উন্নয়নে কাজ করবে, আমরা এই প্রত্যাশা ব্যক্ত করি। প্রথমে মাশরাফি, পরে ছোট ভাইয়ের পর পর্যায়ক্রমে স্ত্রী, বাবা, মা, মামি, ছোট ভাইয়ের স্ত্রী করোনা আক্রান্ত হয়। সময় সংবাদ, নড়াইল। দুপুরের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। 3 অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। বাড়িতে বসেই শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যাওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর, অটো প্রমোশনের ইঙ্গিত। চীনের সিনোভ্যাক কোম্পানির করোনা ভ্যাকসিনের ট্রায়াল হবে বাংলাদেশে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। জানুয়ারির আগে বাজারে আসছে না টিকা। এবং শিকারীর মতো সিনহার অপেক্ষায় ছিলেন লিয়াকত। এপিবিএন সদস্যের জবানবন্দি। বাকি 2 জন আদালতে। প্রদীপ সহ 3 আসামির 2য় দফার রিমান্ড শেষ। এই ছিল দুপুরের সময়, আর সঙ্গে থাকুন সময়।